আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আগামী 20/7/24 খ্রিস্টাব্দে তারিখে অনুষ্ঠিত হবে সায়েন্স মূল্যায়ন। তো সায়েন্সের যে মূল্যায়নটি অনুষ্ঠিত হবে তার নির্দেশিকা পাওয়া যাবে হচ্ছে 19/7/24। সো 19/7/24 তারিখে তোমরা এর সমাধানসহ নির্দেশিকা পাবে সন্ধ্যা 7টার এদিক অথবা সেদিক, অর্থাৎ সন্ধ্যা 7টার আগে পরে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি নির্দেশিকা না আসে এবং নির্দেশিকা আসুক বা না আসুক, তোমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে, কারণ প্রস্তুতি নিয়েই তোমাদের পরীক্ষায় যেতে হবে, শুধুমাত্র নির্দেশিকার আশায় বসে থাকলে হবে না। তো আমরা এখন যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি এটি একটি সাজেশনমূলক ক্লাস। আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। তো এই গুরুত্বপূর্ণ টপিকের আজকে হচ্ছে প্রথম ক্লাস, এই ভিডিওটা হচ্ছে প্রথম ক্লাস। আমরা ধাপে ধাপে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। প্রথমেই হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। আমরা জীববৈচিত্র্যের স্বরূপ আলোচনা করব। পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। ভিন্ন ভিন্ন অঞ্চলে পরিবেশে ভিন্ন ভিন্ন ধরনের জীব তাদের নিজস্ব পরিবেশে টিকে থাকার জন্য ওই পরিবেশ অনুযায়ী অভিযোজিত হয়। এই জীবগোষ্ঠী তাদের নির্দিষ্ট এলাকায় তার পরিবেশের জড় উপাদানের সাথে একত্রে বাস্তুতন্ত্র তৈরি করে। সো আমরা বাস্তুতন্ত্র কীভাবে তৈরি হয় সেই জিনিসটা জানলাম। বাস্তুতন্ত্র কি এটা এখন আমরা আলোচনা করব। বাস্তুতন্ত্র হচ্ছে জৈব অজৈব পদার্থ ও বিভিন্ন জীব সমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীব সমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারস্পরিক জৈব এবং অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে। এই বাস্তুতন্ত্রকে বায়োমও বলা হয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে গড়ে ওঠা বাস্তুতন্ত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন সবুজ বনভূমিতে, বরফে ঢাকা তন্দ্রা অঞ্চলে কিংবা সমুদ্র, হ্রদ বা সাগরের পানির নিচে বাস্তুতন্ত্রের ধরন একে অপরের চেয়ে আলাদা, মানে ভিন্ন ভিন্ন যে বাস্তুতন্ত্র সেটার এক্সাম্পল দিল। যেমন প্রজাতির বৈশিষ্ট্য কোনো নির্দিষ্ট অঞ্চলের পরিবেশে খাপ খাওয়াতে বেশি উপযোগী, সেগুলো সেখানে টিকে থাকে এবং সফলভাবে বংশবৃদ্ধি করে। একটি বড় এলাকায় বায়োমকে ওই এলাকায় গাছপালা, মাটি, জলবায়ু, বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা যায়। 5টি প্রধান ধরনের বায়োম রয়েছে। আমরা 5টি প্রধান ধরনের বায়োমগুলো আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ 5টি প্রধান ধরনের বায়োম। উদ্দীপক দিয়ে এগুলো আসতে পারে, চিহ্নিত করতে হইতে পারে। জলজ বায়োম হচ্ছে সমুদ্র, নদী, হ্রদ, হাওর, জলাভূমি অঞ্চলের বায়োম। তারপর হচ্ছে তৃণভূমি বায়োম। কোনটা দেখো, বিশাল তৃণভূমি যেটা আছে, বিশাল তৃণভূমি অঞ্চলের বায়োম। সেখানে বেশিরভাগ উদ্ভিদই হলো ঘাস জাতীয়। বন বায়োম হচ্ছে বড় বড় গাছ, মানে বন বায়োম তো তোমরা চিনোই, বড় বড় কি গাছ। এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে শিখতে হবে, পড়াটা ধরা হবে। বন বায়োম হচ্ছে বড় বড় গাছপালা সমৃদ্ধ বড় বনাঞ্চলের বায়োম। আর মরুভূমি বায়োম হচ্ছে মরুভূমি অঞ্চলের যে বায়োমটা, মানে ওই জায়গার প্রকৃতিটা। আর তোমার হচ্ছে তন্দ্রা বায়োম হচ্ছে শীত প্রধান অঞ্চলের বায়োম। সেখানে বেশিরভাগ সময় মাটি বরফে ঢাকা থাকে। যদিও এই বায়োমগুলোর মধ্যে কয়েকটি আরও নির্দিষ্ট বিভাগে বিভক্ত করা যেতে পারে, যেমন মিঠা পানির সামুদ্রিক ঘনবর্ষণ বনাঞ্চল, যা গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ হয়ে ওঠে। জলাভূমিময় পাইন গাছ বন বা তাইগা, এগুলো হচ্ছে তোমার দেখো একটা পুকুরের বাস্তুসংস্থান, একটা পুকুরের বাস্তুতন্ত্র এখানে দেখানো হয়েছে যে কিভাবে করে। একটা পুকুরের বাস্তুতন্ত্র কেমন, এটার এক্সাম্পল চিত্র দেখানো হয়েছে। এটা তোমাদের আঁকতে হইতে পারে, তোমরা এটা শিখে রাখবা। একটি পুকুরে লক্ষ্য করলে দেখা যায় সেখানে আছে মাছ, ব্যাঙ, মাছরাঙা, ফড়িং এবং আরও নানা রকমের পোকামাকড় রয়েছে সেখানে। তারপরে দেখো পুকুরের মধ্যে জলজ উদ্ভিদ থাকে, এছাড়াও রয়েছে অসংখ্য অণুজীব। পুকুরের সকল জীবের পাশাপাশি পুকুরের মাটি, পানি, পরিবেশ মিলে গড়ে ওঠে পুকুরের বাস্তুতন্ত্র। আবার তৃণভূমিতে ইঁদুর, সাপ, কেঁচো ইত্যাদি প্রজাতি থাকতে পারে, আর নানা ধরনের পোকামাকড় তো থাকবেই। আবার বাংলাদেশের একটি তৃণভূমির সঙ্গে কানাডার একটি তৃণভূমি তুলনা করলে দেখবে সেগুলোর জীববৈচিত্র্য ভিন্ন। বাস্তুতন্ত্রগুলোর জীববৈচিত্র্য যত বেশি হবে, সেখানকার প্রাণী, উদ্ভিদ, অণুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য পরিবেশগত অবস্থা ততটাই আদর্শ হবে। বিশ্বের কিছু অঞ্চল যেমন মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা,
তারপর হচ্ছে ব্রাজিল, দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং মাদাগাস্কারের অঞ্চলে অন্যদের চেয়ে বেশি জীববৈচিত্র্য রয়েছে। বিশ্বের এইসব জায়গায় প্রচুর পরিমাণে বিশ্বের এইসব জায়গায় প্রচুর পরিমাণে স্থানীয় প্রজাতি রয়েছে। সেগুলো শুধু কোনো একটি নির্দিষ্ট জায়গায় বিদ্যমান থাকে, অন্য কোথাও স্বাভাবিকভাবে বেঁচে থাকে না, তারাই হলো স্থানীয় প্রজাতি। যেমন সাদা ভাল্লুক, তারপর হচ্ছে কি শুধু মেরু অঞ্চলের বরফের পরিবেশে পাওয়া যায়, আবার মরুভূমি অঞ্চলে উট পাওয়া যায়, সেগুলো আমাদের দেশে পাওয়া যাবে না। যেমন দক্ষিণ আফ্রিকার কেপ ফ্লোরিস্টিক অঞ্চলে প্রায় ৬২,০০০টি উদ্ভিদ প্রজাতি রয়েছে, যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। যেমন যেসব অঞ্চলে স্থানীয় জীবের সংখ্যা অনেক বেশি থাকে, সেসব অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। এবার আমরা দেখব জীববৈচিত্র্যের পারস্পরিক সম্পর্কটা কিভাবে হয়। জীববৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক: কোনো জীবই একা একা বাঁচতে পারে না। তারা তাদের আশেপাশে জড় উপাদান যেমন বাতাস, মাটি, পানি ইত্যাদি ছাড়াও অন্যান্য জীবের উপর নির্ভরশীল। পৃথিবীর সকল প্রজাতিই বেঁচে থাকার জন্য এবং তাদের বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করে। উদাহরণস্বরূপ, সূর্য থেকে শক্তি এবং পরিবেশের অন্যান্য উপাদান থেকে পুষ্টি উপাদান নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদের বিভিন্ন অংশ পোকামাকড় বিভিন্ন প্রাণীরা খায়, আবার প্রাণীরা ছোট ছোট পোকামাকড় খায়। বাঘ, সিংহের মতো প্রাণী আবার ছোট প্রাণী খায়। প্রাণীরা যেই মল ত্যাগ করে তা আবার তৈরি করে, যা মাটিতে পুষ্টি ফেরত দেয়, তা আবার সার তৈরি করে। এবং দেখো, আরও উদ্ভিদ জন্মাতে সাহায্য করে। অনেক সার ফসলি জমিতে প্রয়োগ করার মাধ্যমেও ব্যবহার করা যায়। এভাবে জীবের পরিবেশে অর্থাৎ বাস্তুতন্ত্রের জীবসমূহ তাদের চারপাশে তথা জড় পরিবেশের সাথে মিলিতভাবে টিকে থাকে। পৃথিবীর অনেক প্রজাতি খাদ্য, পোশাক এবং ওষুধ সহ নানা উপকরণ প্রদান করে মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে পারস্পরিক একটা ক্রিয়া জীব ও জড়ের, এইটা তোমরা মাথায় রাখবা। এটা তোমাদের একটা পারস্পরিক ক্রিয়ার জন্য একটা চিত্র আঁকতে দিতে পারে। সো এই জিনিসগুলো ভালোভাবে করবা। আশা করি এগুলো করলে মোটামুটি একটু আইডিয়া থাকবে, যে আইডিয়াগুলো নিয়ে পরীক্ষা হলে গেলে ভালো হবে তোমাদের। সো আল্লাহ হাফেজ। তোমরা যারা নতুন আছো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।